কক্সবাজারে বিয়ের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণীর। একই ঘটনায় বাবা ছেলের মৃত্যু। যাত্রার 2 সপ্তাহে সড়ক দুর্ঘটনায় প্রায় 400 জন নিহত। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের। গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ। এবং ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 65 জন শনাক্ত। চট্টগ্রামে করোনার প্রকোপ বাড়ায় প্রতিরোধক সামগ্রী স্টক করছে সিন্ডিকেট, অভিযোগ মেয়রের। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ঈদের আনন্দ শেষে সন্তানকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে প্রাণ গেল এক বাবার, সাথে নিভে গেল শিশুপুত্রের জীবনও। আর মাত্র কদিন পর যে মেয়েটার বিয়ের সানাই বাজার কথা ছিল, সেও রইল না আর এই পৃথিবীতে। কক্সবাজারের রামুতে বাস এবং কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই 3 জন প্রাণ হারান, আহত হয়েছেন আরও অনেকে। বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটির রেশ এখনো শেষ হয়নি। সোমবার সকালে চট্টগ্রামের পথে ছুটছিল যাত্রীবাহী বাসটি। তবে রামুর রশিদনগর এসে মুহূর্তেই থেমে যায় সবকিছু। কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায় বাসটি। মুহূর্তেই মারা যান 3 জন। কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে স্বজনরা যেন বাকরুদ্ধ। চট্টগ্রাম জামিয়াতুন নূর মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য ওনার আব্বা ওনাকে নিয়ে যাচ্ছে। পথে ফোরব এবং কাভার ভ্যানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ঈদুল আজহার বন্ধতে আসছিল তো বাসায়, ওখান থেকে মাদ্রাসা খুলছে, ওখানে বাড়াইতে যাচ্ছে। নিহতদের মধ্যে ছিলেন হাবিবুল্লাহ ও তার একমাত্র ছেলে নাহিদ। ঈদের পর নাহিদকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে রিমঝিম বড়ুয়া বিয়ের কেনাকাটায় বের হয়েছিলেন। মাত্র কয়েকদিন পরেই বধূ সাজার কথা ছিল তার। অত্যন্ত মর্মাহত যে তার বিয়ের 5 তারিখ কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তার উপর কেন এত বড় একটা অবস্থা তৈরি হলো, আমরা এটা বুঝতে পারি, কষ্ট হচ্ছে। তো আমরা এই ধরনের যারা অপরাধী আছে, বিশেষ করে যারা এখানে অবহেলা করছে, গাড়ি চালাতে গিয়ে অনেকের জীবন ধ্বংস করছে সামান্য অবহেলা করতে গিয়ে, আমরা তাদের বিচার চাই। আমরা এটার সরজমিনে তদন্ত হোক। এছাড়া এ ঘটনায় আহত 7 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও পালিয়ে গেছে চালকরা। রামু রশিদনগর জেডিকাল রাস্তার মাথায় মুখোমুখি সংঘর্ষে এখানে ওই 3 জন মারা যায় এবং 8-10 জন কি আহত হয় গুরুতর। কারণ আহত যে হাসপাতালে পাঠানো হয়েছে, সবাই হাসপাতালে পাঠানো হয়েছে, প্লাস ওই যে গাড়িগুলো উদ্ধার করে এবং জব্দ করে নিয়ে যাওয়ার সময় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আছে। এদিকে কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মারা গেছেন একজন। নিহত রাশিদুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কক্সবাজার এখন। এবারের ঈদুল আজহায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। বিগত ঈদের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.5% বেশি। বেড়েছে হতাহতের সংখ্যাও। সড়ক পথের পাশাপাশি রেলপথে 25টি দুর্ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে জানিয়েছে মনিটরিং সেলের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। এদিকে নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন নিখোঁজ রয়েছে। এ সময় ঈদের যাতায়াত ব্যবস্থাপনা ঠিক করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপরই বাস চালককেও আটক করা হয়। তবে এখন পর্যন্ত পলাতক রয়েছে বাসের হেল্পার। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী 2 জনকে আসামি করে মামলা করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে হবিগঞ্জের বানিয়াচং ফিরছিলেন রাজধানীর একটি কলেজের নারী শিক্ষার্থী। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি চলে যায় মৌলভীবাজারের শেরপুরে।
ঘুম ভাঙলে সেখান থেকে আবার বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের অপর একটি বাসে ওঠেন। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী উঠানামার পর বাসে ওই শিক্ষার্থী একা হয়ে পড়েন। এ সুযোগে চলন্ত অবস্থায় হেলপার এবং চালক তাকে ধর্ষণ করে। বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছালে শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস চালক সাব্বির মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় হেলপার লিটন। ভুক্তভোগীকে উদ্ধার করে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আজকে সকালবেলা একজন ভিকটিম আমাদের হাসপাতালে এসেছেন। আনুমানিক বয়স হচ্ছে 21 বছর এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি। পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পলাতক হেলপারকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে বলে জানান তিনি। অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা। ভোরেই অভিযুক্ত চালক ও হেলপারকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এদিকে গাজীপুরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন মিয়া। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় তালহা স্পিনিং মিলে চক্রীর সন্ধানে যায় তাদের মেয়ে। এ সময় কারখানার পাশের থাকা এটিএম বুথে নিরাপত্তা কর্মী বেশি বেতনের প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। বরগুনায় আজও নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 65 জন। রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গুর ভয়াবহ রূপ নেওয়ার পরই যেন টনক নড়েছে পৌর প্রশাসনের। ঈদের ছুটির পর তড়ি ঘড়ি করে মশক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বরগুনা থেকে আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেন কিছুতেই থামছে না বরগুনায়। একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। জেলা জুড়ে ডেঙ্গু যেন রূপ নিয়েছে মহামারীতে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঈদের ছুটি কাটিয়ে তড়িঘড়ি করে কাজে নেমেছে প্রশাসন। যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। পরিস্থিতি মোকাবেলার করতে গিয়ে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা প্রাথমিক পর্যায়ে শুরু করছি। বগুড়া পৌরসভা আমরা বেশ কয়েকটি ওয়ার্ডে নেমেছি এবং পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে। 45 দিনের একটা টার্গেট নিয়ে নেমেছি। আমরা এখানে পরিচ্ছন্নতা অভিযান যেমন করব, তেমন হসপিটালের সহযোগিতার জন্য মশারি দেওয়া, স্যালাইন দেওয়া এবং আমরা অ্যাওয়ারনেসের কাজ করব। এদিকে হাসপাতালে রোগীর স্বজনদের ভিড়ে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্টের কর্মীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একজন রোগীর সাথে ভিড় করছেন 3 থেকে 4 জন স্বজন। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। আসলে রোগীর সাথে স্বজন এড়ানো কঠিন, তবে আমাদের সবসময় পরামর্শ থাকে যে রোগীর সাথে একজনের বেশি না থাকতে। একজনের বেশি থাকলে শুধু যে করোনার ঝুঁকি তা না, চিকিৎসা সেবাও ব্যাহত হয়। বর্তমান পরিস্থিতি সামাল দিতে চেষ্টার কমতি রাখছেন না বলে দাবি করেন পৌর প্রশাসক। পুকুর, খাল এগুলো যেগুলো দীর্ঘ বছর ধরে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েছিল সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং এর পাশাপাশি আমাদের যে ফগার মেশিন দিয়ে সেই যে মশা নিধনের যে ওষুধ সেটা আমরা ছিটিয়ে যাচ্ছি। সোমবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে আরও 65 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1903 জনে, আর মৃত্যু হয়েছে 5 জনের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। চট্টগ্রামে নতুন করে আরও 10 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে একজন। এদিকে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় প্রতিরোধক সামগ্রী বাজার থেকে সরিয়ে অবৈধ মজুত করছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। বাকিটা জানাবেন ফাইসাল করিম। 9 দিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। রোববার নতুন করে 9 জন শনাক্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। এদের মধ্যে বেশিরভাগ রোগী মহানগরীর, যাদের 3 জন চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে। করোনা বাড়ায় আগের 2টি ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি এবার প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড, যেখানে চালু করা হয়েছে করোনা পরীক্ষাও।
পেশেন্টের সংখ্যার উপরে ইনিশিয়াল আমরা 50 বেড করছি। যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের পাশে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আছে তাহলে ওটাকে আমাকে শিফট করতে হবে, শিফট করে এটাকে অন্য জায়গায়, তাহলে এখানে আমরা সংখ্যা আরও বাড়াতে হবে। সোমবার সকালে এই প্রস্তুতি দেখতে হাসপাতালে আসেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, করোনা বাড়ার সুযোগে প্রতিরোধক সামগ্রী বাজার থেকে সরিয়ে স্টক করছে বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার। গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। আমি তাদের ব্যাপারে বলতে চাই, রোজার সময় যেভাবে আমরা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রেখেছিলাম, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমি গিয়ে, ডিসি সহ সবাই গিয়ে, এবারও এই পদক্ষেপ আমরা নিব। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ঝুঁকি থাকলেও পর্যাপ্ত কিট না থাকায় ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। রয়েছে আইসোলেশন ও অন্যান্য সরঞ্জাম সংকটও। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। দুদকের মামলায় যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। আদালতে হাজির হয়ে আব্দুস সাত্তার জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বিচারকের পক্ষ থেকে। তবে এই মামলার ওপর দুই আসামি জবি প্রবীর পরিচালক আব্দুর রৌফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জামিনে রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে শিক্ষক নিয়োগ এবং অর্থ আত্মসাতের অভিযোগে 2023 সালের 21 আগস্ট তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। চায়ের ন্যূনতম মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাপ্তাহিক নিলাম বর্জন করেছে ক্রেতাদের একাংশ। তাদের অভিযোগ, আলোচনা ছাড়াই চায়ের ন্যূনতম মূল্য 50% বাড়িয়েছে চা বোর্ড, যা অস্বাভাবিক এবং একই সঙ্গে অযৌক্তিক। বাকিটা জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশের 170টি বাগানে উৎপাদিত চায়ের 80%ই বিক্রি হয় নিলামে। বাকি চা বাগান থেকেই বিক্রি হয়। ফলে নিলামে চায়ের সরবরাহ ও দামের উপর নির্ভর করে বাজারে চায়ের দাম। বাগান মালিকদের লোকসান কমাতে গেল বছর প্রথম নিলামে চায়ের ন্যূনতম মূল্য 160 টাকা নির্ধারণ করে চা বোর্ড। এবছর ঈদুল আজহার ছুটির আগে গত 4 জুন চায়ের ন্যূনতম মূল্য 2 ভাগে ভাগ করে 10 টাকা থেকে 85 টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন লিকার রেটিং অনুযায়ী উত্তরবঙ্গের সমতলের চায়ের ন্যূনতম মূল্য 10 টাকা বাড়িয়ে 170 টাকা, আর চট্টগ্রাম ও সিলেটের চায়ের ন্যূনতম মূল্য 245 টাকা নির্ধারণ করা হয়, যা সোমবারের নিলাম থেকে কার্যকর হয়। এমন অবস্থায় সিলেট ও চট্টগ্রামের চায়ের ন্যূনতম দাম অস্বাভাবিকভাবে 50% বাড়ানো হয়েছে বলে অভিযোগ করে আজকের নিলামে অংশ নেয়নি অভ্যন্তরীণ ক্রেতারা। বাগান এবং আমাদের সাথে দুজনের সমন্বয় না করে উইদাউট নোটিশেই, কোনো ধরনের আমাদেরকে, আমরা যে বায়ার, আমরা নোটিশ নাই, কিছু বায়াররা নোটিশ পেয়েছে, 2-3 জন নোটিশ পেয়েছে, যেটা 50% পর্যন্ত দাম বাড়াই দেওয়া হয়েছে। তারা বলছে যে বাগানের নাকি অতিরিক্ত কষ্ট। আমরা বাগানের সাথে আসলে বসতে চাই। নিলামে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা ছাড়াই নির্ধারণ করা চায়ের নতুন এই দাম অযৌক্তিক দাবি করে ক্রেতারা বলছেন, চা বোর্ডের এই সিদ্ধান্তে চোরাই পথে চা আসার সংখ্যা বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। আমরা যদি 200 টাকা দিয়ে চাটা বিক্রি করি, কিনি, তাহলে ওদের কাছে কত বিক্রি করব? 100 টাকা বাড়তি, মানে এটা কৃত্রিম বাড়ানো হয়েছে। এটা কিন্তু চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধি পায় নাই। এটা হচ্ছে কৃত্রিম একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা এক জোরপূর্বক। নিলাম বর্জনের পর আজ সভা করেছেন খুচরা ক্রেতারা। চায়ের ন্যূনতম মূল্য কমাতে মঙ্গলবার চা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন তারা। চট্টগ্রামে আজকের সাপ্তাহিক নিলামে বিক্রির জন্য প্রায় 20 লাখ কেজি চা তোলা হয়েছে। অভ্যন্তরীণ ক্রেতারা অংশ না নেয়, যার বেশিরভাগই বিক্রি হয়নি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস অতি দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।